নমস্কারः। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের যে পাঠ্যাংশটি গদ্যাংশে রয়েছে তা এখানে সুন্দরভাবে প্রশ্নোত্তর সহ আলোচনা করা হলো। প্রতিজ্ঞা সাধনম মূল গ্রন্থ হচ্ছে শিবরাজ বিজয়ম। আর শিবরাজ বিজয়ম গ্রন্থটি 3টি বিরাম রয়েছে, প্রতিটি বিরামে 4টি নিঃশ্বাস আছে। আর পাঠ্যাংশটি প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস। মনে রাখবে, প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস পাঠ্যাংশটি। তারপরে দেখো কবি পরিচিতি। এই পাঠ্যাংশের কবি হলেন অম্বিকা দত্ত ব্যাস। মনে রাখবে, অম্বিকা দত্ত ব্যাস এর পিতা দুর্গা দত্ত এবং পিতামহ রাজারাম, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন রাজস্থানের জয়পুর মণ্ডলে। এগুলো স্বচ্ছ ধারণা থাকলে এখান থেকেও যদি কোনো প্রশ্ন হয় তোমরা সহজেই উত্তর করে নিতে পারবে। এবার প্রশ্নোত্তর পর্বটি একটু লক্ষ্য করো। প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম পাঠ্যস্য রচনাকারঃ কঃ? অর্থাৎ প্রতিজ্ঞা সাধনম পাঠ্যের রচনাকার কে? তোমরা যেভাবে উত্তর করবে আমি এখানে করে দিয়েছি, তোমরা পারলে খাতায় লিখে রাখো, মুখস্থ করে উত্তরটা সহজে লিখতে পারবে। উত্তরটি হচ্ছে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যস্য রচনাকারঃ অম্বিকা দত্তঃ ব্যাসঃ। নাম্বার 2, প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যঃ কুতো গৃহীতঃ? কুতঃ অর্থাৎ কোথা থেকে গৃহীত হয়েছে। তার উত্তরটি হবে প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যঃ শিবরাজ বিজয়ম ইতি গ্রন্থাৎ গৃহীতঃ। শিবরাজ বিজয় নামে গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। নাম্বার 3, শিবরাজ বিজয়ম ইতি গ্রন্থে কতি বিরামাঃ সন্তি? মানে এই গ্রন্থে কতি মানে কতগুলো বিরাম রয়েছে। আমরা জানি 3টি বিরাম রয়েছে। কতির জায়গায় 3 এর সংস্কৃত শব্দ বসালেই উত্তরটি হয়ে যাবে। উত্তরটি লক্ষ্য করো, শিবরাজ বিজয়ম ইতি গ্রন্থে ত্রয়ো বিরামাঃ সন্তি। নাম্বার 4, অম্বিকা দত্ত ব্যাসস্য পিতুঃ নাম কিম? উত্তর, অম্বিকা দত্ত ব্যাসস্য পিতুঃ নাম দুর্গা দত্ত আসীৎ। নাম্বার 5, অম্বিকা দত্ত কুতঃ জায়তে? রাজস্থানস্য জয়পুরে জায়তে। রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন। তারপরে পাঠ্যাংশটি লক্ষ্য করো। পাঠ্যাংশটি আমি নাম্বার আকারে অর্থাৎ লাইনের মধ্যে নাম্বার আকারে লিখেছি, ভালো করে অর্থটা বুঝে নাও। শিব বীরস্য কোহপি সেবকঃ? শিব বীরের কোনো এক সেবক শ্রী রঘুবীর সিংহ তস্যাবশ্যকং পত্রং চাদায় মহতা ক্লেশেন। তাহলে সিংহ রঘুবীর সিংহ তার আবশ্যকং পত্র চ আদায় মানে নিয়ে খুব কষ্টের সঙ্গে সিংহ দুর্গাত অর্থাৎ সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গং প্রয়াতি তরুণ দুর্গে যাচ্ছিলেন। তাহলে শিববীরের কোনো এক সেবক রঘুবীর সিংহ তার আবশ্যকং পত্র নিয়ে খুব কষ্টের সঙ্গে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছে। তারপরের লাইনটি সেই সময়ের বর্ণনা। মাস অয়ম আষাঢ়স্যস্তি। তখন এটা আষাঢ় মাস ছিল। আষাঢ় মাসের কখন? সময়স্য এবং চ মানে এবং সময়, সময়টা ছিল সায়ম অস্তং জিগুমিষু ভগবান ভাস্কর সিন্দুর্দ্রব স্নাতানাম ইব। অর্থাৎ সায়ম মানে সন্ধ্যাবেলায়, তখন অস্ত যাচ্ছে কে? ভগবান ভাস্কর অর্থাৎ ভগবান সূর্য অস্ত যাচ্ছে। সিন্দুর দ্রব স্নাতানুমিব। কীরকমভাবে অস্ত যাচ্ছে? বলে সিন্দুর দ্রব যেভাবে লাল বর্ণ ধারণ করে, লাল আকার ধারণ করে অর্থাৎ সিন্দুরে স্নান করে এসেছে, এরকমটা মনে হচ্ছিল। কি বলছে? বরুণ দিগ। কোন দিক থেকে? বরুণ দিক অর্থাৎ পশ্চিম দিকে। অবলম্বী নাম অরুণ বাড়ি বাহানাম অভ্যন্তরং প্রবিষ্ট। অর্থাৎ পশ্চিম দিকে অবলম্বী নাম অবলম্বন করে লাল বর্ণ আকার ধারণ করে বাড়ি বাহানাম অর্থাৎ বাড়ি বহনকারী মেঘের মধ্যে, মেঘের অভ্যন্তরে বা মধ্যে প্রবেশ করছে। এবার তারপরের লাইনটা দেখো, কলবিঙ্কাহা নিরেষু
প্রতিনিবর্তন্তে। কলবিঙ্কা শব্দের অর্থ হচ্ছে চড়ুই পাখি। চড়ুই পাখিরা কী করছে? বলছে নিরেষু, না বাসার মধ্যে, প্রতিনিবর্তন্তে ফিরে আসছে। আমরা জানি সন্ধ্যাবেলায় সমস্ত পাখিরা বাসায় ফিরে আসে, তাই চড়ুই পাখি নিজের বাসায় ফিরে আসছে। বনানি প্রতিক্ষণম অধিক অধিকাংশমতাং কলয়ন্তি। বনভাগ প্রতি মুহূর্তে অধিক থেকে অধিকতর অন্ধকার হচ্ছে। তারপরের প্রশ্ন অথ, অথ মানে তারপর, অকস্মাৎ পরিত মেঘমালা পর্বত শ্রেণীরিভ প্রাদুর্ভূয় সমস্তং গগনতলং প্রাবৃণোত। অকস্মাৎ মানে হঠাৎ করে, কি হয়ে গেল? হঠাৎ করে, পরিত মানে চারদিকে, মেঘমালা, মেঘমালা অর্থাৎ মেঘের দ্বারা, পর্বত শ্রেণীর ইব পর্বত শ্রেণী, ইব অর্থাৎ পর্বত শ্রেণীর মতো, প্রাদুর্ভূয় হঠাৎ করে আবির্ভূত হয়ে, সমস্তং গগনতলং প্রাবৃণোত সমস্ত গগনতল মানে আকাশকে আচ্ছাদিত করেছে। তো হঠাৎ করে চারিদিকে মেঘমালা পর্বতের মতো ভাবে হয়ে সমস্ত আকাশকে আচ্ছাদিত করে ফেলেছে। তাহলে পাঠ্যাংশটির অর্থটি এরকম দাঁড়ায় যে শিববীরের কোনো এক সেবক রঘুবীর সিংহ যখন তার পত্র নিয়ে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছে, তার যে সময়ের বর্ণনা, সেই সময়টা ছিল সন্ধ্যাবেলা, সূর্য অস্ত যাচ্ছে এবং হঠাৎ করে অন্ধকার নেমে এসেছে। সমস্ত মেঘমালা আচ্ছাদিত হওয়ার কারণে হঠাৎ এই আকাশকে অন্ধকারাচ্ছন্ন করেছে। এই অভূতপূর্ব একটি ভয়ের, অর্থাৎ যে চিত্রটি সময়ের তুলে ধরা হয়েছে তা অত্যন্ত কঠিন সময়। এই সময়ের মধ্যে যে রঘুবীর সিংহ যাচ্ছে তার বর্ণনা এখানে রয়েছে। এবার এখান থেকে যে ধরনের প্রশ্নোত্তর আমরা পাব, সেই প্রশ্নোত্তর পর্বগুলি অর্থাৎ কী ধরনের প্রশ্ন হতে পারে তা আমরা এখানে তুলে ধরছি এইটুকু পাঠ্যের উপর ভিত্তি করে। তোমরা সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে। তোমরা এই প্রশ্নগুলো আশা করি পরীক্ষাতে পেয়ে যাবে। পারলে খাতায় তুলে রাখো, আরও ভালো হবে। দেখো প্রশ্নোত্তরের আলোচনাটি, এখানে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমটি, শিবাজি কহ আসে, অর্থাৎ শিবাজি কে ছিল? তস্য বার্তাবাহক কহ, অর্থাৎ তার বার্তাবাহক কে? উত্তরটি তোমরা এভাবে লিখবে যে শিবাজি মারাঠা মুকুটমণি আসে। শিবাজি ছিল মারাঠার মুকুটমণি। তারপরের পাঠের উত্তরটি হবে তস্য বার্তাবাহক রঘুবীর সিংহ, অর্থাৎ তার বার্তাবাহক ছিল রঘুবীর সিংহ। নেক্সট কোশ্চেন, প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে কহ কুত্র গচ্ছতি, অর্থাৎ এই পাঠ্যে কে কোথায় যাচ্ছিল? আমরা জানি রঘুবীর সিংহ সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছিল, সেটাই সুন্দর করে লিখব। প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে রঘুবীর সিংহ সিংহ দুর্গাত, অর্থাৎ সিংহদুর্গ থেকে পত্রম আদায় তরুণ দুর্গং গচ্ছতি। পাঠ্যাংশের প্রথম লাইনে এটা দেওয়া আছে, তোমরা সুন্দর করে এটা লিখে রাখবে, তাহলে ফুল মার্কস তোমরা পেতে পারো। তারপরের প্রশ্ন, ভাস্কর ইতি শব্দস্যার্থ কহ, ভাস্কর এই পদের শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে ভাস্কর ইতি শব্দস্যার্থ সূর্য, বা ভাস্কর সূর্যের অর্থ সূর্য। তারপরের প্রশ্ন, সায়ংকালে ভাস্কর কিং ভবতি, তা সন্ধ্যাবেলায় সূর্যদেব কী করছিল? আমরা পাঠ্যে যেটা পেয়েছি, সায়ংকালে ভাস্কর অস্তং জিগমেষু ভবতি, সন্ধ্যাবেলায় সূর্যদেব অস্ত যাচ্ছিলেন। তারপরের প্রশ্ন, অস্তাচল গমনকালে ভাস্করস্য বর্ণ কীদৃশ ভবতি, অর্থাৎ সূর্যের সেই রকম অস্তের সময় কীরকম বর্ণনা, কীরকম ছিল? উত্তর হচ্ছে সিন্দুর বর্ণ ভবতি। তোমরা পূর্ণ বাক্যে লিখবে অস্তাচল গমনকালে ভাস্করস্য বর্ণ সিন্দুর বর্ণ ভবতি। পরের প্রশ্ন,
সায়ংকালে কলবিঙ্কা কিং করতি, অর্থাৎ চড়ুই পাখিরা সন্ধ্যাবেলায় কী করছিল। পূর্ণ বাক্যে উত্তর লিখবে সায়ংকালে কলবিঙ্কা নিরেষু প্রতি নিবর্তন্তে, অর্থাৎ সন্ধ্যাবেলায় চড়ুই পাখিরা নিরেষত বাসায় ফিরে আসছে। এইভাবে তোমরা যদি প্রশ্নোত্তরগুলো মুখস্থ রাখো, আশা করি যে ধরনের প্রশ্নই পরীক্ষাতে দেওয়া হোক না কেন তোমরা সহজেই উত্তর করে নিতে পারবে। আর লক্ষ্য করো, প্রতিটি প্রশ্ন পাঠ্যাংশে যেমনটি রয়েছে তেমনভাবেই উত্তর করা হয়েছে। তাহলে পাঠ্যাংশটি সর্বাগ্রে ভালো করে মনে রাখতে হবে, তারপর তোমরা এই উত্তরগুলো সহজেই করে নিতে পারবে। পাঠ্যাংশের বাংলা অর্থটি ভালো করে তোমরা জেনে নেবে, আশা করি সমস্ত উত্তরেই পেয়ে যাবে। তারপরের প্রশ্ন দেখো, বনানি প্রতিক্ষণং কিং কলয়ন্তি, বনভাগ প্রতি মুহূর্তে কি হচ্ছিল। উত্তর হচ্ছে বনানি প্রতিক্ষণং অধিক অধিকং শ্যামতাং কলয়ন্তি, অর্থাৎ বনভাগ ক্ষণে ক্ষণে অধিক থেকে অধিকতর শ্যামতাং মানে অন্ধকার, কলয়ন্তি মানে প্রাপ্ত হচ্ছে বা অন্ধকার হচ্ছে। এই ধরনের প্রশ্নের উত্তরগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এখানে কিন্তু সংস্কৃতে উত্তর করতে হবে, বাংলায় উত্তর করার কোনো অপশন থাকবে না। অস্মিন সময়ে একঃ ষোড়শবর্ষ দেশীয় গৌরযুবা হয়েন পর্বতশ্রেণীর উপর্যুপরি গচ্ছতি স্ম। কি হলো, অস্মিন সময়ে মানে এই সময়ে, যখন ভগবান ভাস্কর অস্ত যাচ্ছিলেন সেই সময়ে, একঃ ষোড়শবর্ষ দেশীয় মানে এক ষোড়শ অর্থাৎ 16 বৎসরের গৌর ফর্সা যুবা যুবক হয়েন অশ্বে করে অর্থাৎ ঘোড়ায় করে পর্বতশ্রেণীর উপর্যুপরি অর্থাৎ পর্বতশ্রেণীর উপরে উপরে গচ্ছতি স্ম যাচ্ছিল। তাহলে কি হলো অর্থটি, এই সময় 16 বছরের এক ফর্সা যুবক ঘোড়ায় চড়ে পর্বতের উপর দিয়ে যাচ্ছিল। এসো অর্থাৎ তার এবার শরীরের বর্ণনা, ওই যিনি যাচ্ছিলেন পর্বতশ্রেণীর উপর দিয়ে 16 বর্ষীয় বালক অর্থাৎ রঘুবীর সিংহের দেহের আকৃতি কীরকম ছিল তার একটা বর্ণনা এখন আমরা পাবো। দেখো, এসো সুগঠিত দৃঢ় শরীর শ্যামৈর গচ্ছ গুচ্ছই কুঞ্চিত কুঞ্চিতই কচ কলাপই কমনীয় কপোলপালিঃ দূরাৎ আগমনায় বসেন ছেদ বিন্দু ব্রজেন সমাচ্ছাদিত ললাট কপোল নাসাগ্রোত্তরষ্ট্র প্রসন্ন বদনাম্বোজ হরিত উষ্ণীষ শোভিত হরিত নৈব চ কুঞ্চকেন প্রকুটিকৃত বুড়ো গুরতা চরতা কার্য কোপি শিববীরস্য বিশ্বাস পাত্রং সিংহ দুর্গাৎ তস্যৈব পত্রমাদায় তরুণ দুর্গং প্রয়াতি। তাহলে বর্ণনায় কি বলা হলো লক্ষ্য করো, এস সুগঠিত দৃঢ় শরীর, এর সুগঠিত দৃঢ় শরীর রয়েছে। শ্যাম শ্যাময়ী, শ্যাম শ্যাময়ী অর্থাৎ কালো কালো, গুচ্ছ গুচ্ছে অর্থাৎ কুচকুচে গুচ্ছ গুচ্ছ আকারে, কুঞ্চিত কুঞ্চিতই কোকড়ানো কোকড়ানো, কচ কলাপই চুলগুলো মানে কচকলাপই চুলগুলো শোভিত হচ্ছে, কমনীয় কপোল পালিহি হচ্ছে কপল পালিহি মানে গোল, কপল পালিহি কপল শব্দের অর্থ গাল, গালটা কি ছিল, দূরাৎ আগমনম বসেন দূর থেকে আগমনের কারণে, যেহেতু অনেক দূর থেকে এসেছে তার জন্য তার কপল অর্থাৎ গালের উপর শ্বেতবিন্দু ব্রজেন সমাচ্ছাদিত ললাট কপল, তাহলে শ্বেত বিন্দু ব্রজন মানে ঘামের বিন্দুগুলো কি ছিল, সমাচ্ছাদিত বিন্দু দিয়ে ঢাকা ছিল। কি ঢাকা ছিল,
ললাট, কপল, ললাট মানে কপাল, কপল মানে গাল, নাসাগ্র উত্তরষ্ট্র, নাগের ডগা অর্থাৎ নাগের অগ্রভাগ, উত্তরষ্ট্র উপরের ঠোঁট, ওষ্ঠ, ওষ্ঠ মানে ঠোঁট, উত্তরষ্ট্র মানে উপরের ঠোঁট, প্রসন্ন আনন্দ বদন, প্রসন্ন মানে আনন্দিত, বদনাম্বুজ তার মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি খুব আনন্দিত, অম্বুজ মানে হচ্ছে পদ্মের মতো, হরিত শব্দের অর্থ হচ্ছে সবুজ বর্ণ, হরিত উষ্ণিস, এখানে উষ্ণিস শব্দের অর্থ হচ্ছে পাগড়ি বা ওড়না। এই পাগড়ি কোথায় ছিল? শোভিত, তাহলে সবুজ বর্ণের পাগড়িটা শোভিত ছিল। হুড়িতে নইব, হুড়িতে নইব কি ছিল? সবুজ ন এব এবং কঞ্চুকেন কঞ্চুকেন প্রকটীকৃত, কঞ্চুক মানে বস্ত্র পরিধান করেছে, তার বস্ত্রে কি বস্ত্র পরিধান করেছে? সবুজ বর্ণের বস্ত্র পরিধান করেছে, প্রকটীকৃত প্রদর্শিত হচ্ছে। বুড়ো গুরুতা কার্য, বুড়ো গুরুতা কার্য মানে গুপ্তচরে কাজ করার জন্য, কোহপি শিব বীরস্ব কোনো এক শিববীরের, বিশ্বাসপাত্রং মানে শিবরাজের বিশ্বাসপাত্র অর্থাৎ রঘুবীর সিংহ, সিংহ দুর্গাত সিংহ দুর্গ থেকে, তস্যৈব পত্রমাদায় তার পত্র নিয়ে, তোরণ দুর্গং প্রয়াতি স্ম তিনি তোরণ দুর্গের দিকে যাচ্ছিলেন। তাহলে পুরো অর্থটা কি দাঁড়ালো? অর্থাৎ 16 বছরের ফর্সা যুবক যে ঘোড়ায় চড়ে পর্বতের উপর দিয়ে যাচ্ছিলেন, তার দেহের বর্ণ হচ্ছে তিনি বলিষ্ঠ শরীর, তার মাথায় কোকড়ানো চুল ছিল, দূর থেকে আসার কারণে ক্লান্তির কারণে মুখের ঘামের বিন্দুগুলি আচ্ছাদিত ছিল। কোথায় কোথায়? কপাল, গাল, নাগের ডগা, তারপর ঠোঁটের উপরিভাগ, এগুলো ঘামে আচ্ছাদিত ছিল এবং তার মুখটি পদ্মের মতো সুন্দর মনে হচ্ছিল। আমার মাথায় পাগড়ি বাঁধা ছিল সবুজ বর্ণের, সঙ্গে সবুজ বস্ত্র পরিধান করেছিলেন। শিবরাজের এমন এক বিশ্বাসযোগ্য পাত্র অর্থাৎ রঘুবীর সিংহ তার গুরুত্বপূর্ণ পত্র নিয়ে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছিলেন। এখানে লক্ষ্য করো, পুরোটাই সেই যুবকের বর্ণনা, অর্থাৎ রঘুবীর সিংহ যখন যাচ্ছিলেন তার যে চেহারার গঠনটা এখানে দেওয়া হয়েছে। এবার এখান থেকে যে প্রশ্নোত্তর পর্বটি রয়েছে, অর্থাৎ এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে তোমরা একটু লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে যুবকস্য বয়ঃ কিয়ৎ আসীৎ, মানে এই পাঠ্যাংশে যুবকের বয়স কত ছিল? আমরা যেটা জানি সেটা সংস্কৃত আকারে লিখে দেব। প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে যুবকস্য বয়ঃ 16 বর্ষীয় আসীৎ, অর্থাৎ 16 বছরের ছিল। নাম্বার 2, যুবক কীদৃশ আসীৎ, অর্থাৎ যুবক কীরকম ছিল, অর্থাৎ যুবকের যে চেহারার বর্ণনা আমরা পাঠ্যাংশে পেয়েছি সেটা এখানে দিলেই হয়ে যাবে। লক্ষ্য করো, যুবকস্য সুগঠিত দৃঢ় শরীর শ্যাম শ্যামহি গুচ্ছ গুচ্ছে কুঞ্চিত কুঞ্চিতই কচ কলাপহি আসে, তাহলে তার চেহারা ছিল সুগঠিত শরীর, এই শ্যাম শ্যামের যেটা আমরা পাঠ্যাংশে পেয়েছি, শ্যাম শ্যামই গুচ্ছে গুচ্ছে, হ্যাঁ এই কোকড়ানো চুল কালো, সেটা যে এখানে লিখে দিলেই আমাদের উত্তরটি হয়ে যাবে। নাম্বার 3, পাঠ্যাংশে কহ কুত্র গচ্ছতি, উত্তর হচ্ছে শিব বীরস্য বিশ্বাস পাত্রং রঘুবীর সিংহ সিংহ দুর্গাৎ পত্রমাদায় তুরণ দুর্গম প্রয়াতি। তাহলে প্রশ্ন করেছে পাঠ্যাংশে কে কোথায় যাচ্ছিল, উত্তরটা শিব বীরের এক বিশ্বাসপাত্র রঘুবীর সিংহ সিংহ দুর্গ থেকে পত্র নিয়ে তোরণ দুর্গে যাচ্ছে। এটাই সংস্কৃত আকারে উত্তরটি দেওয়া হলো। তোমরা এই উত্তরগুলো খাতায় লিখে রাখো, কিছুদিন পড়লেই মুখস্থ হয়ে যাবে এবং প্রশ্ন দেখেই সহজেই উত্তরগুলো করে নিতে পারবে এই আশা করছি। এবার
এই পাঠ্যাংশ থেকে যে নেক্সট কোশ্চেন তোমরা নিজেরাই একটু সাজানোর চেষ্টা করবে। তার পরবর্তী যে ভিডিও আমরা অতি শীঘ্রই দিয়ে দেব। আমরা পাঠ্যের এখানে 2টো পর্ব তুলে ধরা হয়েছে। এইভাবে পড়লে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই সমাধান করে নিতে পারবে। এছাড়াও তোমাদের সম্ভব হলে নিজেরাও কয়েকটি প্রশ্নের আকারে সাজানোর চেষ্টা করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের অগ্রগতির জন্য আমার যে ন্যূনতম প্রয়াস, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।